এক দফা দাবিতে দেশজুড়ে অসহযোগ আন্দোলন। সিরাজগঞ্জে থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য সহ ১৩ জেলায় প্রাণ গেল ৭৪ জনের। চলছে অনির্দিষ্টকালের কারফিউ, বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই কঠোর ব্যবস্থা, সংবাদ সম্মেলনে ডিএমপি। আজ থেকে ৩ দিনের সাধারণ ছুটি, সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালত বন্ধ, খুলবে না ব্যাংক সহ কোনো আর্থিক প্রতিষ্ঠান। আন্দোলনের নামে এখনো যারা নাশকতা করছে তারা ছাত্র নয়, সন্ত্রাসী, বললেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান। এবং দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে, দাবি মির্জা ফখরুলের। বিএনপি জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ক্ষমতাসীনদের। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে মিছিল, স্লোগান আর বিক্ষোভে উত্তাল রাজধানীর বিভিন্ন সড়ক। রোববার বেশ কিছু জায়গায় আন্দোলনকারী ও পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদাত নিশাদ। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ ও অবস্থান কর্মসূচিতে অচল রাজধানী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা, এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়ক ও মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। শাহবাগে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে দুই পক্ষ। সেখানে অ্যাম্বুলেন্স সহ ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন, কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। এখানে আমরা শুধু ভিতরে ঢুকছি, তারা আমাদের দিকে বাইকে গেছে গা। আমরা বাঁচি না, আমরা আগুন ধরাইতে যান কোন। সকাল থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সিটি কলেজ থেকে জিগাতলা সড়কে দফায় দফায় সংঘর্ষ হয়, এতে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। আমার ভাইয়ের রক্ত আমরা এইভাবে বিদায় করতে দিব না। আমরা আবার এসেছি, আমরা দ্বিগুণ হব, আমরা এই বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে আমরা স্বৈরাচার শাসকের পতন চাই, পতন চাই। বেলা 11টায় ধানমন্ডির 27 এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। পেশাজীবীদের সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় প্রেস ক্লাব এলাকা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর সহ বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রণক্ষেত্রে পরিণত হয় সারা দেশ। আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিভিন্ন জেলায় মারা গেছেন অন্তত ৭৪ জন, আহত হয়েছেন কয়েকশো মানুষ। বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আপনপুর ডেস্ক রিপোর্ট। অসহযোগ কর্মসূচিতে সারা দেশে রাজপথে নামে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এতে বিভিন্ন স্থানে সংঘর্ষ, হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জের সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়। রায়গঞ্জের ধানগড়া এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায় আন্দোলনকারীরা। নরসিংদীর মাধবদীতে আন্দোলনকারীদের হামলায় ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের 6 নেতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হন 4 আন্দোলনকারী। বেলা 12টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা মাধবদী বড় মসজিদের ভিতর অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালালে ইউপি চেয়ারম্যান সহ 6 জনের মৃত্যু হয়। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়। এতে নিহত হন 7 জন, আহত হয়েছেন শতাধিক। বগুড়ায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে 4 জন নিহত হয়। জয়পুরহাটেও ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় মৃত্যু হয় মেহেদী হাসান নামে এক আন্দোলনকারীর। তাদের হামলায় জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু সহ অন্তত 50 জন আহত হয়। দিনাজপুরে হুইপ ইকবালুর রহিমের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। সন্ধ্যায় কুষ্টিয়ায় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাসায় হামলার ঘটনা ঘটে। আজও রণক্ষেত্রে পরিণত হয় কুমিল্লা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ জেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও ইউএনওর গাড়ি সহ বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে আন্দোলনকারীরা। এছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা। পরে আওয়ামী লীগের সাথে সংঘর্ষের সময় রুবেল নামের এক পথচারীর মৃত্যু হয়। এছাড়া লক্ষ্মীপুরে 7 জন, রংপুরে 4 জন, মুন্সিগঞ্জে 3, ভোলায় 1, বরিশালে 1, কিশোরগঞ্জে 3 ও পাবনায় 3 জনের মৃত্যু হয়।
আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার সন্ধ্যায় পুলিশ সদর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। হামলার পর সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দেয় থানায়। এদিকে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিজয় বসাক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে ৮টি মরদেহ স্তূপ করা অবস্থায় পান। বেশ কয়েকটি মরদেহ পান পুকুরে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন পুলিশ সদস্য। সারা দেশে সহিংসতা বাড়ায় রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলছে কারফিউ। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ে কারফিউ জারি করা হয়। এতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন জারি করা হয়েছে। সন্ধ্যার পর থেকে নিরাপত্তার স্বার্থে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীকে টহলরত অবস্থায় দেখা যায়। জনগণকে বিভিন্ন সতর্কমূলক নির্দেশনা দিতে দেখা যায় সেখানে। এছাড়া সোম, মঙ্গল ও বুধবার ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সরকারি বেসরকারি অফিস আদালতের পাশাপাশি বন্ধ থাকবে ব্যাংক সহ সব আর্থিক প্রতিষ্ঠানও। এদিকে সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতে কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়। এখনো যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এসব সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করতে হবে। তাদের রুখতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সরকারের পদত্যাগের এক দফা দাবির প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন। রোববার সকাল থেকে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। নেতারা অভিযোগ করেন, দেশে চলমান সহিংসতায় জামায়াত বিএনপির কূটকৌশল কাজ করছে। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। কোটা আন্দোলনকারীদের এক দফা দাবির প্রতিবাদে সকাল থেকে ঢাকার রাজপথে সরব ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও মোড়ে মোড়ে অবস্থান নেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। রাসেল স্কোয়ারে মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। নেতাকর্মীরা এক দফার বিরুদ্ধে স্লোগান দেয়। সরকার পতনের ডাককে জামাত বিএনপির গভীর ষড়যন্ত্র উল্লেখ করে রাজপথে জবাব দেওয়ার প্রত্যয় জানান নেতাকর্মীরা। কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে জামায়াত বিএনপির হাত রয়েছে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করা হয়েছে এবং জামাত বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি অশুভ রাজনৈতিক লক্ষ্য নিয়ে এই আন্দোলনকে এক দফার আন্দোলন দিয়েছে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেন, কোটা আন্দোলনকে পুঁজি করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী সহিংসতা করছে। তাদের চোখের ভাষা আমরা বুঝতে চেষ্টা করি। তাদের কারে ভর করে যারা দেশের অনিষ্ট করবে, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, প্রতিবাদী মানুষ, পেশাজীবী মানুষরা তাদের বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো। বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বক্তারা বলেন, কোটা সংস্কার হয়ে গেছে, এখন আন্দোলনের কোনো প্রয়োজন নেই। ছাত্রদের বিপক্ষে তো আমরা নই। আমরা চাচ্ছি আমাদের ছাত্ররা আমাদের সন্তান সমতুল্য। আমরা চাচ্ছি যে ওরা ঘরে ফিরে যাক। ওদের অভিভাবকদেরকে আমরা অনুরোধ করব, ওদের শিক্ষকদেরকে আমরা অনুরোধ করব, ওনারা যেন ছাত্রদের সাথে বসেন এবং বসে ওনাদেরকে বোঝান এবং টোটাল বিষয়টা যেন ওনাদের কাছে ক্লিয়ার করে। কারণ ওনাদের দাবি দেওয়া কোটা আন্দোলনের যে দাবিটা ছিল তা তো অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। এছাড়া ধানমন্ডি, খামারবাড়ি, মিরপুর সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের উপর ভর করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি, জামায়াত, এমন অভিযোগ করেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সরকার ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে জানিয়ে প্রতিহতের ঘোষণাও দেন তিনি।
এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, সরকার সংঘাত চায় না, আলোচনার দরজা এখনো খোলা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। এতে কথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তার অভিযোগ, শিক্ষার্থীদের উপর ভর করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি জামাত। সরকার ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে। শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিহত ঘোষণা দেন জাহাঙ্গীর কবির নানক। আমরা শেষ কথাটুকু বলতে চাই, এই বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে বিকালে সংসদ ভবনের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বলেন, সরকার সংঘাত চায় না, আলোচনার দরজা এখনো খোলা, তবে সন্ত্রাস করলে আরো কঠোর হবে সরকার। এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। উত্তেজনা ও সহিংসতা ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। এই দাবি তো সবসময়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরের দিকে সাধারণ শিক্ষকদের ব্যানারে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় তারা বলেন, বর্তমান সরকারের পেটুয়া বাহিনী যেভাবে হামলা চালিয়েছে তা কোনো সভ্য সমাজে হতে পারে না। অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন তারা। একই দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। এই দেয়াল লেখন, এই 2024-এ যে গণ অভ্যুত্থান, এই লেখা পড়তে হবে। আমরা আগামীতে আবারও যাব। আমাদের জিয়া এখানে বলেছে আমরা দ্বিগুণ হব, 4 গুণ হব। এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, তাকে যেতে হবে। 9 দফা রাইট, কিন্তু এই সরকারের কাছে না। যে খুন করেছে, খুনির বিচার করার কোনো বৈধতা নাই। রাজপথে আমরা আলোচনা করব। আর আপনার সেই সুরক্ষিত ভবনে, যে সুরক্ষিত ভবনের সামনে আপনার প্রতিদিন আপনার রেসিডেন্সিয়াল মডেলে যেত ফায়াজ, সে ফায়াজ মারা গেছে। আপনার প্রতিবেশী প্রতিষ্ঠানে এসেছিল। আমরা ফায়াজের রক্ত মারিয়ে আপনার সাথে ওই গণভবনে আর যাব না। দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আবারও দলের নেতাকর্মী ও দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানান তিনি। এ সময় জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান ফখরুল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনকারী এবং বিরোধী নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে সরকার দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম, সেই আওয়ামী লীগ এটা নয়, এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। তার অভিযোগ, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। দাবি করেন, তাদের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জেগে উঠেছে বিশ্ব বিবেকও। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই জাতিকে ধ্বংস করে ফেলছে। সুতরাং একে রুখে দাঁড়ানোর এখনই সময়, এবং এখনই তাকে রুখে দাঁড়াতে হবে এবং তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে, চলে যেতে বাধ্য করতে হবে। আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয়, দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী, সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়। সরকারকে বিদায়ে নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। ফ্যাসিস্ট সরকারের হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আড়াল করতেই তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকার বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বিএনপি জাতির এই চরমক্রান্তি লগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের প্রিয় আপামর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক শুভরাধ্যদের প্রতি রাজপথে নেমে এসে
জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আর রক্তপাত না ঘটিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান মির্জা ফখরুল। বলেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সবার সঙ্গে আলোচনা করে দলীয় অবস্থান জানাবে বিএনপি। আমরা সকলের সঙ্গে পরামর্শ করে, বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়টাকে পরে আপনাদের সামনে জানাবো, কারণ এখনই সেই সময়টা উপস্থিত হয়েছে বলে আমরা মনে করি না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি চুয়াডাঙ্গা মাখালডাঙ্গা সড়ক নির্মাণ কাজ। ঠিকাদারদের বিরুদ্ধে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। নিম্নমানের বিটুমিন ও ইটের খোয়া সহ ব্যবহার করায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন, নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন তুললে দেখাচ্ছেন ভয়ভীতি। খায়রুজ্জামান সেতুর তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপনুপুর ডেস্ক রিপোর্টে। 3000 মিটার এই সড়কটির নির্মাণ কাজের দায়িত্ব পায় ফিজা এন্টারপ্রাইজ। 30 জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও সম্পন্ন হয়নি চুয়াডাঙ্গা মাখালডাঙ্গা সড়ক। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের বিটুমিন ও ইটের খোয়া। খোয়া সব দেখা যাচ্ছে, বুঝলেন? মানে পিস তো নেই, সব খোয়া দেখা যাচ্ছে, মানে আগে ছাড়া সব নর্মাল। রাস্তা আগের চেয়ে চিকন হয়েছে, তারপরে আপনার জায়গায় জায়গায় নিচু হয়েছে, আপনার পাথর দিইনি, যা পানি বাঁধছে। রাস্তার কাজ করে বিভিন্ন সাইডে 3 নম্বর ইট বা পুরাতন ইট দিয়ে কাজ করতেছিল। বিভিন্ন অনিয়মের কারণে স্থানীয়দের তোপের মুখে এক পর্যায়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। এরপরও নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই চলছে কাজ। স্থানীয়দের ভয়ভীতি দেখানোর অভিযোগ। তারা চাঁদাবাজ হিসেবেও অনেককে হুমকি দিয়েছে যে তোমাদের চাঁদাবাজি মামলা দেবো, হ্যান তেন। সেক্ষেত্রে সাধারণ মানুষজন আর রিস্ক নেয় না, যে কোনো জায়গায় খারাপ কিছু হলে ওরা চুপ করে থাকে। এদিকে দিনের পর দিন নির্মাণ সামগ্রী ফেলে রাখায় শিশু কিশোরদের ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বেলগাছি খেলার মাঠ। এমন একটা অবস্থা করে রাখছে যে খেলার মতন অবস্থা নাই। তো ওনাকে আজ 1 সপ্তাহ ধরে জানানো হচ্ছে যে আমাদের ফিল্ডটা ঠিক করে দেওয়ার জন্য বা মাঠটা ঠিক করে দেওয়ার জন্য, এতে ওনাদের কোনো তদারুপই না। এত সব অভিযোগ অস্বীকার করছেন উপজেলা প্রকৌশলী। তার দাবি, নিয়ম মেনেই কাজ করছে ঠিকাদার। 3 কিলো 800 মিটার লেন এই রাস্তার কাজ আমরা করতেছি প্রায় 15 দিন ধরে। কাজের মান ভালো হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করতেছি কাজের যেন স্পেসিফিকেশন মতো হয় এবং সেভাবে কাজ হচ্ছে, কাজে কোনো ত্রুটি নেই। এই সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে 1.5 কোটিরও বেশি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জামালপুর শহরে জলাবদ্ধতা নিরসন ও পয় নিষ্কাশনের বংশ খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পচা বিষাক্ত দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি খালটি এখন মশা নিরাপদ প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। ময়লার স্তূপ অপসারণ করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিতের দাবি পৌরবাসীর। সহকর্মী মেহেদী হাসানের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। জামালপুর শহরে সিংহজানি সরকারি খাদ্য গুদাম থেকে সকাল বাজার কালীঘাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার জুড়ে রয়েছে বংশখাল। শহরের পয় নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম বংশখাল। তবে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য ফেলায় খালটি ডাস্টবিনে পরিণত হয়েছে। খালটি ময়লার ভাগাড় হওয়ায় প্রায় বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। এতে পচা বিষাক্ত দুর্গন্ধে শহরের পরিবেশ নষ্টের পাশাপাশি মশা উৎপাদন করছে। বিভিন্ন আবর্জনা ময়লা এমন অবস্থা হয়, এখানে পানি সব দুর্গন্ধ, এখান থেকে যাওয়া যায় না। এর উপর দিয়ে একটা রাস্তা হইলে দুর্গন্ধ কমতো। আমাদের এই বংশালটা বিগত 10 বছর যাবত পরিষ্কার হয় না। এখান থেকে অনেক ধরনের পোকামাকড়, মশা আমাদের মার্কেটের ভিতরে মানে দুর্গন্ধ ছড়ায়। আমরা এটা থেকে পরিত্রাণ চাই। পয় নিষ্কাশন স্বাভাবিক রাখতে খালে বক্স কালভার্ট নির্মাণ করে বাইপাস সড়ক প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানান জামালপুর পৌরসভার মেয়র। আমাদের ড্রয়িং ডিজাইন করা হচ্ছে, কাজ এস্টিমেট করা হচ্ছে, সেটা তো করতে হবে। তাহলে শহরের একটি বাইপাস রুটও হলো, পাশাপাশি আমাদের এই বংশখালটি দখল মুক্ত হলো। একটা নতুন প্রকল্প পাশ হলে এই বংশখালটি উদ্ধার হবে। পৌরসভার কঠোর পদক্ষেপ রক্ষা করতে পারে বংশখাল ও জামালপুর শহরের পরিবেশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। চলমান অস্থিরতায় ব্যাংক খোলা থাকলেও গ্রাহক উপস্থিতি অনেকটাই কম। টাকা জমার চেয়ে উত্তরণই বেশি হচ্ছে। অনেকটা স্থবির আমদানি রপ্তানি। বন্দরে পণ্য খালাস করতে না পারায় ঢাকায় আসছে না কাঁচামাল। শেয়ার বাজারেও পড়েছে চলমান পরিস্থিতির প্রভাব। বিস্তারিত ইফতেখার রিপোর্টে।
দেশের চলমান পরিস্থিতিতে অনেকটাই ফাঁকা মতিঝিল ব্যাংক পাড়া। সড়কে নেই ব্যাংকে সেবা নিতে আসা মানুষের ভিড়। সকাল থেকেই সব শাখা খোলা থাকলেও লেনদেনে আসে অল্প সংখ্যক মানুষ। গ্রাহকরা জানান জরুরি প্রয়োজনেই ব্যাংকে আসতে হচ্ছে। টাকা মাছ তুলতে হবে আজকে, সেই জন্য আমি ঘর ভাড়া দিতে হবে, দিতে হবে, অন্য বাজার করতে হবে, যে এই জন্য বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে ব্যাংকে। টাকা তো মৌলিক বিষয়, এটা আমাদের টাকা না হলে কোনো রকম লেনদেন সম্ভব না, বা সেজন্য এই বিষয়টা খুবই জরুরি, ব্যাংকে আসা লাগবে। সোনালী ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক বলছেন, গ্রাহকরা টাকা জমার চেয়ে উত্তোলন করছে বেশি। চলমান পরিস্থিতিতে ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর কথাও জানান তিনি। সপ্তাহের শুরুর দিনে মানে প্রথম কর্মদিবসে আমরা সাধারণত যে ধরনের গ্রাহক উপস্থিতি লক্ষ্য করি, আজকে মনে হচ্ছে তার থেকে একটু উপস্থিতি একটু কম। আর যারা এসছেন তাদের মধ্যে বেশিরভাগই টাকা উত্তোলনের একটা প্রবণতা আমরা দেখেছি। সার্বিক পরিস্থিতির কারণে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শেয়ার বাজারেও পড়েছে অস্থিরতার প্রভাব। বাজার সংশ্লিষ্টরা জানান, এমন পরিস্থিতি কাম্য নয়। তো অনেক প্রত্যাশা নিয়েছিলাম যে রোববার থেকে আরো ভালো দেখব, দুর্ভাগ্যবশত আমরা আজকে উল্টোটা দেখছি। সকালবেলায় আমরা দেখছি যে মার্কেটে একটা নেতিবাচক প্রভাব, এবং সেটা এখন পর্যন্ত বলবৎ আছে। সেটার কারণ হলো যে মানুষের মধ্যে একটু হতাশা তৈরি হয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ে, যার কারণে এখন বাজারে অংশগ্রহণ অনেক কমে গেছে আজকে, এবং এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। দেখেন আজকে রাস্তাঘাটে লোকজন নেই, মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা বা হতাশা তৈরি হচ্ছে, কি হইতে যাচ্ছে, কি হচ্ছে। তো এটা যত দ্রুত একটা সেটেলমেন্টে আসবে ততই আমাদের জন্য ভালো। কারণ এই বিষয়গুলো লঙ্ঘন হইলে আমাদের অর্থনৈতিক কার্যক্রমের উপরে কিন্তু এটার একটা নেতিবাচক প্রভাব পড়ে। অর্থনীতির চাকা সচল রাখতে পরিস্থিতির স্থায়ী সমাধান চান সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। নিম্ন আয়ের সাধারণ মানুষের উপার্জনে ভাটা পড়েছে। পথে নেই যাত্রী, ভাড়া পাচ্ছেন না রিকশা চালক ও রাইড শেয়ারের মোটর বাইকাররা। আর ক্রেতার অভাবে অলস সময় পার করছেন দোকানিরা। এদিকে সড়কে বের হলেও চলাচলে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। বিস্তারিত ইফতেখার রেজার আরও একটি রিপোর্টে। দেশের চলমান পরিস্থিতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। ঢাকার বিপণী বিতানগুলোতে নেই তেমন ভিড়, নেই ফুটপাতের দোকানেও বেচাকেনা। ক্রেতা না থাকায় কেনা দামেও ফল বিক্রি করতে পারছেন না দোকানিরা। ফল নষ্ট হচ্ছে দোকানেই। দুপুরবেলা ফাঁকা খাবারের দোকান। কর্মীদের পারিশ্রমিক পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় দোকান মালিকরা। কোনো বেচা কিনা বেচা নেই, যে দামে কিনা নেই দামে বেচতে পারি না। আমরা যা আনি সব নষ্ট হইতেছে, আর ভয়ে মানুষ আসে না। আমরা কোনো রকম নিরাপদ হয়েছি, ব্যবসা একবার স্থবির। স্টাফদের এদিকে কোনো রকম খাবার ব্যবস্থা করতে পারি না। সারাদিন সকাল থেকে খুলে বসি, এখনো কোনো বিক্রি নাই। প্রয়োজনের তাগিদে বাসা থেকে বের হলেও ভয়ে ভয়ে চলছেন পথচারীরা। আসার সময় ট্যাক্সি পাইনি, অনেক কষ্টে একটা ট্যাক্সি পেয়েছিলাম, এখন যাওয়ার সময় কিছু পাচ্ছি না। সারা বাংলাদেশের মানুষ এখন একটাই দাবি যে এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই। জনসমাগম না থাকায় ফুটপাতে বসা দোকানীদের বেচাকেনাও কমেছে। ভুগছেন নিরাপত্তাহীনতায়। খুবই খারাপ অবস্থার ভিতরে আছি আমরা, ব্যবসা ছাড়তেও পারতাছি না, করতেও পারতাছি না, এমন একটা পরিবেশ। এরকম বন্ধ না থাকলে আর কি মোটামুটি বেচাকিনি হয়, কিন্তু এরকম সমস্যার কারণে বেচাকিনি এখন হচ্ছে না। বাসা থেকেও বের হতে ভয় লাগে। রাজধানীর সড়কে রিকশার সংখ্যাও কম, নেই তেমন যাত্রী। জমার টাকা জোগাড় হলেও খাবারের সুরাহা করতে পারেননি অনেক রিকশা চালক। যাত্রী সংকটে রাইড শেয়ারিং বাইকাররাও পড়েছেন বিপাকে। এই তো খ্যাপ নাই, পুরো ঢাকা শহর খালি ফাঁকা ঘুরি, ভাড়া মারতারি না। এই পর্যন্ত জমার টাকাটা উঠছে, খাবার টাকা হয়নি এখনো। যাত্রী তো পাচ্ছি না, বাট মনে করেন যে লোকজনও ভয়ে আতঙ্কে আছে যে কি হয় না কি হয়, রাস্তাঘাটে চলতে সমস্যা হচ্ছে। জীবন জীবিকার স্বার্থে এমন অস্থিরতার অবসান চান নিম্ন আয়ের মানুষ। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। টানা বৃষ্টি উজানের ঢলে প্লাবিত ফেনী। ঢলের তোড়ে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এদিকে জোয়ারের পানিতে তলিয়ে ভোলার 20টি গ্রাম। চরম বিপাকে দুর্গত এলাকার বাসিন্দারা। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 12টি স্থান ভেঙে গেছে। হু হু করে পানি ঢুকছে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। মির্জানগর, বক্স মাহমুদ, আনন্দপুর, মহামায়া, পাঠাননগর সহ 12 ইউনিয়নের 74টি গ্রাম প্লাবিত। এতে পানিবন্দী অন্তত 35,000 পরিবার। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।
ডুবে গেছে ফসলি জমি, বসতবাড়ি, রাস্তাঘাট। এখনো তলিয়ে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। যান চলাচল ব্যাহত হচ্ছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে বন্যা দুর্গত বাসিন্দারা। যাদের নিচু বাড়ি, অধিকাংশ বাড়িঘর তাদের ডুবে গেছে। মানুষের ফসল, মাছের ঘের বেশিরভাগই ডুবে গেছে। এখানে মনে হচ্ছে বড় ধরনের ক্ষতির সম্মুখীন এই এলাকাবাসী হতে যাচ্ছে এই বন্যায়। 4-5 দিন আগে ধান লাগাইছে, সব নিয়ে গেছে। পানির কারণে মনে করেন গাড়ি চালাতে পারতেছি না। গাড়ির মধ্যে রাস্তার মধ্যে নষ্ট হয়ে যাবে, অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে। দাঙ্গার কারণে তো আজকে এই অবস্থা। ওগুলো যদি নাকি স্থায়ীভাবে সংস্কার হয় তাহলে আর এই অবস্থা হতো না। কয়েকদিন থেকেই পানিতে নিমজ্জিত ভোলা নিম্নাচল। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। এতে ভোগান্তি পোহাচ্ছে অন্তত 30,000 মানুষ। ফুসকুনিত মাছ ছাড়ানো আসিল, 2টা ফুসকুনিত সব গেছে গিয়া। একজন মনে করেন অসুস্থ হইলে এসব পানি কেজি দিয়ে নিতে আনতে অনেক অসুবিধা হইতেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে জানান বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বোমা নয়, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে, এমনটাই দাবি করছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিস্তারিত দিয়ান মুবাশশিরা হোসেনের রিপোর্টে। চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় যোগ দিতে তেহরানে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। সেই সময়ই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। তবে হানিয়া যেখানে অবস্থান করছিলেন সেখানে ব্যাপক লোক সমাগম থাকায় হত্যা করা সম্ভব হয়নি তাকে। এবার আর সে সুযোগ হারায়নি মোসাদ। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হানিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি করে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। শনিবার এক বিবৃতিতে জানানো হয়, তেহরানে যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন ওই ভবনের বাইরে থেকে হামলাটি চালানো হয় এবং এর সাথে যুক্তরাষ্ট্র যুক্ত বলে দাবি করে বাহিনীটি। বিবৃতিতে আরও বলা হয়, ভবনের বাইরে থেকে 7 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। হানিয়ার হত্যাকাণ্ডকে ঘিরে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দোষারোপ করা হচ্ছে IRGC-কে। কমান্ডার ইসমাইল কানি তার বাহিনী থেকে বহিষ্কার করছেন লোকজনকে। এরই মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ। দাওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। স্থানীয় সময় রোববার ভোরে উত্তরাঞ্চলে বেইট হিল্লেল শহরকে লক্ষ্য করে কাতিউষা রকেট ছুড়েছে তারা। এদিকে ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধের দামামার মধ্যে টিকিট পাওয়া মাত্রই নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য। আরও জানাচ্ছেন আফরিন মৌ। সাইরেন ও রকেটের শব্দে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইট হিল্লেল শহর। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে স্থানীয় সময় রোববার ভোরে উত্তরাঞ্চলের শহরটিতে কাতিউষা রকেট ছড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের সামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিশোধ নিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। 50টিরও বেশি কাতিউষা রকেট দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলেও জানানো হয়। এই ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে হামলা প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। একই সঙ্গে বেইট হিল্লেল, কিরিয়াত শামোনা এবং মিসগাভ আমের বসতিতে রকেট আঘাত হেনেছে বলে জানা গেছে। বেশ কয়েকটি জায়গায় আগুন লাগার খবরও পাওয়া গেছে। এছাড়া স্থানীয় সময় শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক সদস্য নিহতের খবরও পাওয়া গেছে। এদিকে ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের সংঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন আরেক সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে। এ অবস্থায় টিকিট পাওয়া মাত্রই দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়, সেখানকার আঞ্চলিক পরিস্থিতি দ্রুতই অবনতি হচ্ছে। এ অবস্থায় তাদের নাগরিকদের একই নির্দেশনা দেয় দেশটি।
গণমাধ্যম বলছে ইসমাইল হানিয়ার মৃত্যুতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এতে আশঙ্কা করা হচ্ছে হিজবুল্লাহ যে কোনো প্রতিশোধের জন্য বড় ভূমিকা পালন করতে পারে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাশিয়ার অধিকৃত ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকায় কিয়েভের হামলায় ডুবেছে একটি অত্যাধুনিক সাবমেরিন। জেলেনস্কির প্রশাসনের দাবি সাবমেরিনটির নাম রোস্তভ অন ডন। রুশ বাহিনীকে রণাঙ্গনে চেপে ধরায় তার বাহিনীর প্রশংসা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার অধিকৃত ইউক্রেনের দোনেৎস্কের পোক্রোভস্ক শহরের আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালায় মস্কো। এতে অল্পের জন্য বেঁচে যান বেশ কয়েকজন। যদিও ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন বেসামরিক মানুষ। পুড়ে ছাই হয়ে গেছে একাধিক বসতি। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে ক্ষতিগ্রস্তদের। এখানে প্রতিনিয়ত বিমান হামলা হচ্ছে, ইদানিং আরও বেড়েছে, বেশিরভাগই রাতে ঘটছে। মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। আজকের হামলায় অলৌকিকভাবে বেঁচে গেছি, এখানে থাকা অসম্ভব। এই শহরটি যুদ্ধ শুরুর আগে বসবাস ছিল ৬১,০০০ মানুষের। লড়াই শুরুর পর অনেকেই জীবন নিয়ে শহর ছেড়ে পালিয়েছেন। গেল কিছুদিন ধরে বিভিন্ন ফ্রন্টে চেপে ধরেছেন ইউক্রেনীয় যোদ্ধারা। রুশ অধিকৃত ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকায় শুক্রবার রাশিয়ার একটি অত্যাধুনিক সাবমেরিনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এরপরই এটি ডুবে যায়। সাবমেরিনটি নোঙর থাকা অবস্থায় হামলার দাবি করে কিয়েভের কর্মকর্তারা জানান, তখন রাশিয়ার 4টি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়েছে। যদিও এ ঘটনায় মুখ খুলেনি মস্কো। গেল কয়েক মাস খার্কিভ, জাপোরিজিয়া সহ বেশ কয়েকটি ফ্রন্টে বাজেভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে ইউক্রেন। এর মাঝেই আক্রমণের নতুন গতি পেয়েছে জেলেনস্কির প্রশাসনের। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান হাতে পেল ইউক্রেন। জানিয়ে ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিন দেন দরবার চলছিল কিয়েভের। যুদ্ধবিমান হাতে পাওয়ায় লড়াইয়ের গতি প্রকৃতি বদলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।